নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি পিঙ্কি দাস। খোয়াই শহরে জুয়া খেলার বিরুদ্ধে পুলিশের তৎপরতা আরও জোরদার। গোপন সূত্রে খবর পেয়ে সুভাষ পার্ক পুলিশ আউটপোস্টের ইনচার্জ রঞ্জিত সরকারের নেতৃত্বে গতকাল রাত প্রায় 10:30 অফিসটিলা ঘুষপাড়ার অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অফিসটিলা ঘুষপাড়ায় মণি ঘোষের বাড়িতে জুয়া খেলার আসর বসেছে। এমন সংবাদের ভিত্তিতে মহিলা থানা ও সুভাষ পার্ক আউটপোস্টের যৌথ দল সেখানে হানা দেয়। অভিযানে 710 টাকা নগদ অর্থ ও জুয়া খেলার তাস উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। ধৃতরা হলো স্বপন সাহা, পিতা প্রয়াত দীনেশ সাহা, বাড়ি অফিসটিলা; শিবশঙ্কর কর, পিতা অরুণ কর, বাড়ি লালছড়া; চিন্ময় সূত্রধর, পিতা মণিলাল সূত্রধর, বাড়ি লালছড়া; এবং ধ্রুব ঘোষ, পিতা প্রয়াত রঞ্জিত ঘোষ, বাড়ি অফিসটিলা। এই ঘটনায় ফের একবার খোয়াই শহরে জুয়া খেলার রমরমা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোহিনুর মাছ বাজার সহ শহরের একাধিক এলাকায় নিয়মিত বড় অঙ্কের জুয়ার আসর বসছে, অথচ মূল অভিযুক্ত বা তথাকথিত রাঘব বোয়ালরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে। সাধারণ মানুষের দাবি, জুয়ার বিরুদ্ধে আরও ধারাবাহিক ও কঠোর অভিযান চালিয়ে মূল চক্রের হেতাদের গ্রেপ্তার করা হোক। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেআইনি জুয়ার বিরুদ্ধে অভিযান চলবে এবং শহরকে অপরাধমুক্ত রাখতে নজরদারি আরও বাড়ানো হবে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। 10:30-11টার সময় আমাদের কাছে একটি খবর আসে যে খোয়াই ঘোষপাড়া মণি ঘোষের বাড়িতে জুয়ার একটি আসর বসে। তো খবর পেয়ে আমরা এবং মহিলা থানা মিলে সে বাড়িতে রেড করি এবং 4 জন লোককে পাই। যখন তারা তাস দিয়ে জুয়া খেলছিল, তাদের সাথে আমরা 710 টাকাও পাই। তো আমরা তাসগুলি এবং টাকাগুলি সিজ করি এবং তাদেরকে অ্যারেস্ট করি 12 TG অ্যাক্টে অ্যারেস্ট করে আমরা থানাতে নিয়ে আসি। তো এরকম অভিযান কি আগামী দিনেও জারি থাকবে? দেখুন, খোয়াই শহর এবং সংলগ্ন এরিয়াকে সুষ্ঠু শান্তি রাখার জন্য আমরা মদের বিরুদ্ধে, গ্যামলিংয়ের বিরুদ্ধে, ড্রাগসের বিরুদ্ধে সবসময় অভিযান জারি থাকবে। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। হাইলাকান্দিতে হিট অ্যান্ড রানের ঘটনা। আসাম পুলিশের এক জওয়ানের বাইক ও একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক যাত্রীর। নিহত যাত্রীর নাম হরিপদ সিনহা, বয়স আনুমানিক 60 বছর। ঘটনাটি সংঘটিত হয়েছে হাইলাকান্দির বেসিক চৌরঙ্গি এলাকায়। নিহত হরিপদ দাসের বাড়ি কাছাড় জেলার মাছুঘাটিতে। জানা গেছে, হাইলাকান্দি থেকে অটোরিকশা করে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে অটো চালক ও বাইক চালক আসাম পুলিশের জওয়ান পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাইলাকান্দি পুলিশ। পরবর্তীতে জ্যেষ্ঠ পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত অবস্থায় বাইক চালককে আটক করে হাইলাকান্দি পুলিশ। আটক জওয়ানের নাম মৃণাল আহমেদ। পাশাপাশি লুকিয়ে রাখা বাইকটিও পুলিশ জব্দ করেছে। তবে এখনো পর্যন্ত দুর্ঘটনাগ্রস্ত অটোরিকশাটি উদ্ধার করতে পারেনি হাইলাকান্দি পুলিশ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। আজ শ্রীভূমি শহরে সিআরপিসি ও তৃণমূল কংগ্রেস
এসআর নিয়ে বিক্ষোভ মিছিল করেন। ভোটার তালিকা থেকে ভোটারদের নাম কর্তন করা হচ্ছে। জেলা আয়ুক্ত কার্যালয়ে গিয়ে প্রদীপ কুমার দ্বিবেদীর কাছে স্মারকপত্র প্রদান করেন। বিভিন্ন স্লোগানে অফিস পাড়া সরগরম করে তোলেন বিক্ষোভকারীরা। শহরের প্রধান সড়ক হয়ে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়। মিছিলে উপস্থিত ছিলেন রফিক আহমেদ, সন্দীপ নন্দী, অরুণাংশ ভট্টাচার্য, পরিমল রায় সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদন। অফিসে ডিসি সাহেব বসেছিলেন, ইলেকশন অফিসারও ছিলেন। তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করে আমরা এটাই বলতে চেয়েছি যে আমাদের করিমগঞ্জ বা তথা শ্রীভূমি জেলায় কোনো বিদেশি নাগরিক আমাদের চোখে এখনো পড়েনি, এবং যদি কেউ মারা যান বা কারোর বিয়ে হয়েছে অন্যত্র চলে গেছেন, যদি ডাবল লিস্টে নাম থাকে তাদেরকে কাটুন। শিলচর শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করা এবং নাগরিক পরিষেবার দক্ষতা বাড়ানোর লক্ষ্যে শিলচর পৌর নিগম প্রথমবারের মতো শহর জুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। ফেডারেল ব্যাংকের আর্থিক সহযোগিতায় শিলচর শহরে মোট 48টি গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। বৃহস্পতিবার শিলচর পৌর নিগমের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সিসিটিভি ক্যামেরা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং পৌর নিগমের কমিশনার সৃষ্টি সিং। অনুষ্ঠানে ফেডারেল ব্যাংকের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এদিকে নৈশকালীন মহিলা সাফাই কর্মীদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে পৌর নিগমের পক্ষ থেকে একটি নতুন ট্রাভেলার যান এবং 4টি ম্যাজিক ট্রাক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। শিলচর পৌর নিগমের এই উদ্যোগের ফলে শহরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় হবে এবং নাগরিক পরিষেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। যে আজকে যে এই সিএসআর ফান্ড থেকে ফেডারেল ব্যাংক এই যে সিসিটিভি বসানোর যেটা উদ্যোগ নিয়েছেন, তার জন্য যে টাকাটা স্যাংশন করে দিয়েছেন, এটার উদ্যোগ আজকের দিনে কর্পোরেশনের এখানে কমিশনার সৃষ্টি সিং সহ কর্পোরেশন সেই উদ্যোগ নিয়েছে, যার জন্য সিসিটিভি আজকে বসবে বা ট্রাভেলার গাড়ি, এই গাড়িগুলো আজকে আমরা পাবো তাদের মাধ্যমে। এই গাড়িগুলোর কী প্রয়োজন রয়েছে বা এই সিসিটিভির কী প্রয়োজন রয়েছে আপনারা সকলেই জানেন। আর প্রথমবারের মতো শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইতিহাসে বা শিলচর মিউনিসিপ্যাল বোর্ডের ইতিহাসে এটা প্রথমবার যে শিলচর মিউনিসিপ্যাল বোর্ড বা কর্পোরেশন সেটা ইনিশিয়েটিভ নিয়েছে যে শহরের নিরাপত্তা ব্যবস্থাকে ঠিক রাখার জন্য সিসিটিভি ইনস্টলেশন। আর এটা গুরুত্বপূর্ণ, বিভিন্ন জায়গায় হবে। প্রাথমিকভাবে তার সংখ্যা সৃষ্টিজি বলেছেন 48টা সিসি ক্যামেরা বসানো হবে। এই সিসি ক্যামেরার মাধ্যমে আমরা মনিটর করতে পারবো। তো এই যে উদ্যোগ, এই উদ্যোগটা অ্যাকচুয়ালি মানুষের একটা ইচ্ছা থাকতে হয়, একটা সদিচ্ছা থাকতে হয় যে আমি কর্পোরেশন বা বিভিন্ন অফিস বা বিভিন্ন জায়গার যে দায়িত্ব আমি পেয়েছি, এই দায়িত্ব পেয়ে আমার কি করা প্রয়োজন সেটা যদি আমি না বুঝি তাহলে কিন্তু আমরা এই কাজগুলোকে করতে পারবো না। প্রথম দিন থেকে আমি লক্ষ্য করেছি সৃষ্টি সিং মহোদয় আসার পর থেকেই সেটা উনি অনুভব করেছেন যে শিলচর শহরে অনেক কাজ করার বাকি রয়েছে, সেই উদ্যোগ নিয়েছেন। আপনারা যদি দেখুন তাহলে দেখবেন যে শিলচর মিউনিসিপ্যাল বোর্ডে প্রথমবারের মতো ট্রান্সফার স্টেশন আমরা বসিয়েছিলাম। আমরা ট্রান্সফার স্টেশন কেন বসিয়েছিলাম? নর্থ ইস্টের কিন্তু দু একটা জায়গায় কিন্তু ট্রান্সফার স্টেশন রয়েছে, তার মধ্যে শিলচর উল্লেখযোগ্য। গুয়াহাটির পরে কিন্তু শিলচর সেটা ইনস্টলেশন হয়েছিল। ট্রান্সফার স্টেশন সেটা কর্পোরেশন অফিস হওয়ার আগে, সৃষ্টিজি আসার আগে আমরা সেটাকে ইনস্টল করেছিলাম। কোথায় করেছি? আমরা কাছাড় কলেজে প্রথম এটা কাছাড় কলেজে আমরা করেছি। সেখানে কি আছে যে কর্পোরেশনের মিউনিসিপ্যাল বোর্ডের এই ট্রান্সফার স্টেশন বসানোর উদ্দেশ্য যে দীর্ঘ বছর থেকে আপনার আমার বাড়ির থেকে যে আবর্জনাগুলো, এই আবর্জনাগুলো যখন নিয়ে আসে একটা রিক্সা পোলার হোক বা একটা অটো ভ্যান হোক, সেই আবর্জনাকে নিয়ে সোজা তারা ট্রেঞ্চিং গ্রাউন্ডে যেতে হয়। ট্রেঞ্চিং গ্রাউন্ডে এটা ফেলে আবার এসে আপনার বাড়ি থেকে আমার বাড়ি থেকে সেটা কালেকশন করা একদিনে সম্ভব হয় না। শীতের দিনে হয়তো কিছুটা তাড়াতাড়ি কাজ হয়, কিন্তু গরমের দিনে বর্ষার সিজনে এই কাজ একদম সম্ভব ছিল না, কারণ
ট্যাঞ্চিং গ্রাউন্ডের কোনো রাস্তাঘাটের ব্যবস্থা ছিল না, ভালো রাস্তাঘাটের ব্যবস্থা, উন্নত মানের রাস্তাঘাটের ব্যবস্থা ছিল না। সেই দিকে লক্ষ্য রেখে ট্রান্সফার স্টেশন বসানোর উদ্দেশ্য যে একটা এরিয়া, সাপোজ ধরুন কাছাড় কলেজে আমরা ট্রান্সফার স্টেশন বসিয়েছি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর ওয়ার্ড। তারাপুরের দিকে যদি তাকাই তাহলে 24, 27, 28, এই যে কতটা ওয়ার্ড, 8টা ওয়ার্ড, এই 8টা ওয়ার্ডের আবর্জনা একজন মানুষ সেটাকে ঘর থেকে কালেকশন করে সে একদম শর্ট ডিস্টেন্সে কাছাড় কলেজে এসে সেটাকে ফেলে দিচ্ছে। আর এই ট্রান্সফার স্টেশন কী করছে, সেখানে 2টা কম্প্যাক্টর মেশিন রয়েছে, এটাকে কম্প্যাক্ট করে এর বড় আবর্জনা মানে 1 টনের আবর্জনা যদি হয় সেটাকে একদম প্রসেস করে ছোট্ট করে সেটাকে নিয়ে আর ডাম্পিং গ্রাউন্ডে ফেলছে। তার মানে যত তাড়াতাড়ি কাজ হবে তত তাড়াতাড়ি শিলচর শহরও পরিষ্কার রাখা সম্ভব হবে। সেই লক্ষ্যে ট্রান্সফার স্টেশন আমরা বসিয়েছি। আজকে ফাটক বাজারের দিকে যদি তাকান আপনারা দেখবেন যে ফাটক বাজারের যে আবর্জনাগুলো রয়েছে সেই আবর্জনা এমন একটা পরিস্থিতি, সেই পরিস্থিতির সৃষ্টি হয় যে ফাটক বাজারের ড্রেন বা যে কোনো জায়গায় যত্রতত্র আবর্জনা ফেলা হয়, থার্মোকলের বাস্ক ফেলে দেওয়া হয়। এই কথা চিন্তা করে আজকে ফাটক বাজারের সামনে আমরা আরেকটি ট্রান্সফার স্টেশনের উদ্যোগ নিয়েছি। সেখানে আরেকটি ট্রান্সফার স্টেশন হবে যাতে ফাটক বাজারের আবর্জনাটা ওই ট্রান্সফার স্টেশনে সেটাকে কম্প্যাক্ট করে আমরা ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যেতে পারি। এই ফাটক বাজারের আবর্জনা থাকার জন্য কি হচ্ছে, দীর্ঘ বছর থেকে আমরা লক্ষ্য করেছি যে 8 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, বিশেষ করে এই 3টি ওয়ার্ড বিলপার অঞ্চলের ওয়ার্ড, এই 3টি ওয়ার্ড বর্ষা শুধু না, শীতের সময় অনেক সময় জলমগ্ন থাকে। আর এই ওয়াটার লগিংয়ের কথা চিন্তা করে আজকে ট্রান্সফার স্টেশন বসানো হচ্ছে। আমি বিশ্বাস রাখি এই ট্রান্সফার স্টেশনে যখন এই মেশিনগুলো কাজ শুরু করবে তখন নিশ্চিতভাবে আবর্জনা আজকের দিনে যেভাবে নালায় পড়ছে সেইভাবে আবর্জনা ফেলা যাবে না। আর তখন এই 3টি ওয়ার্ড বিশেষ করে আমরা এখান থেকে এই জমা জল থেকে মুক্তি পাবো। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন আজ শিলচরের ইলোরা হেরিটেজ হলে এক সাংবাদিক সম্মেলন করে সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, এসআর প্রক্রিয়াকে পরিকল্পিতভাবে প্রহসনে পরিণত করা হচ্ছে। পাশাপাশি অসমের মাননীয় মুখ্যমন্ত্রী সাম্প্রতিক কটাক্ষমূলক মন্তব্যে তারা লজ্জিত ও মর্মাহত বলে জানান। এক সাংবিধানিক পদে আসীন হয়ে এ ধরনের মন্তব্য অবাঞ্ছিত বলেও দাবি করা হয়। এই সংগঠনগুলির হুঁশিয়ারি, এই আহ্বান উপেক্ষিত হলে রাজ্য জুড়ে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে। এদিন সাংবাদিক সম্মেলনে এসআর প্রক্রিয়ার অনিয়মের অভিযোগ তুলে সরকারের কাছে একাধিক দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে প্রকৃত ভোটারদের বিরুদ্ধে দাখিল হওয়া অবৈধ আপত্তি বিনা নোটিশে বাতিল, মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা, খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ভোটারদের শুনানির জন্য পর্যাপ্ত সময় প্রদান এবং 2019 সালের 31 আগস্ট প্রকাশিত এনআরসির চূড়ান্ত তালিকাভুক্ত নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে কর্তন না করার দাবি। সংগঠনগুলির পক্ষ থেকে সরকারের কাছে অবিলম্বে এই দাবিগুলি কার্যকর করার আহ্বান জানানো হয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সাংবাদিক বন্ধুরা এবং সুধী সজ্জন মণ্ডলী, আপনারা জানেন এসআর এর নামে আসামে ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম কর্তন করার একটা ষড়যন্ত্র চলছে এবং এর কিছুটা প্রতিবাদ হওয়ার পর আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে সংবিধানের প্রতি ভ্রুক্ষেপ না করে বলছেন, এটা আমার নির্দেশে হচ্ছে, আমি এটাকে চালাচ্ছি, মিয়াদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করতেই হবে, কর্তন না করলে মিয়ারা মাথায় উপরে উঠে যাবে। এ ধরনের অগণতান্ত্রিকতার পরিপ্রেক্ষিতে এবং প্রায় প্রতিটি ভোটার কেন্দ্র থেকে 80 থেকে 100-120 জন মানুষের প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম কর্তন করার জন্য বিএলওদের নির্দেশ দেওয়া হচ্ছে, ভুয়া অভিযোগপত্র জমা দেওয়া হচ্ছে, কোথাও সিগনেচারও নেই। এর প্রতিবাদে আমরা আজ আপনাদের কাছে দ্বারস্থ হয়েছি যে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই এ সমস্ত অগণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ করতে হবে, ভোটারদের হেনস্থা বন্ধ করতে হবে, অভিযোগকারীর যারা মিথ্যা অভিযোগ করে তাদের আইনানুগ শাস্তির ব্যবস্থা করতে হবে এবং উচ্ছেদকৃত মানুষকে তাদের প্রমাণ
দেওয়ার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় 2026কে সামনে রেখে তিনি যে এই খেলা খেলছেন, আসামের জনগণ বোকা নন। আসামের জনসাধারণ বুঝতে পারছেন যে এক একটি বিধানসভা সমষ্টি থেকে 20-25 হাজার প্রকৃত ভোটারদের নাম কর্তন করে তিনি হয়তো ভাবছেন বিশেষ একটা জনগোষ্ঠী, তার মানে খোলামেলা মুসলমানদের নাম কর্তন করলে 50-60টি বুথে সিটে তারা জয়ী হবেন, আরো 50-60টি নর্মাল কোর্সে জয়ী হবেন, 110-12টি অগ্রিম বলে দেন কিভাবে এই ষড়যন্ত্রের জন্য। আমরা উত্তর পূর্ব ভারত ইমারতে সুরিয়া নদাতুত তামির, জমিয়ত উলামায়ে হিন্দ, জামাতে ইসলামী হিন্দ, আহলে হদিস, আহলে সুন্নত ওয়াল জামাত, নিজামুল মুসলিমিন প্রভৃতি যত আসামে ধর্মীয় সামাজিক সংগঠন আছে, আমরা ঐক্যবদ্ধভাবে তার জোরালো প্রতিবাদ জানাচ্ছি এবং এর সমস্ত অগণতান্ত্রিক কাজ থেকে বিরত থাকার জন্য সরকারকে আমরা অগ্রিম বলে দিচ্ছি, যদি এটা না হয় তাহলে পরবর্তীতে এই সংগঠনের প্রতিনিধিরা বসে পরবর্তী পদক্ষেপ কি নিব নীরবে আমরা সহ্য করব না। মানবতা বিপন্ন ভোটার লিস্ট থেকে যারা নাম কর্তন করা যাচ্ছে তাদের সপক্ষে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে রুখে দাঁড়াবো, প্রয়োজনে আইনি প্রক্রিয়ারও সাহায্য নেব। লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটার ও শিলচর লায়ন্স আই হসপিটালের উদ্যোগে এবং ভ্যালি স্ট্রং সিমেন্ট অফ বদরপুর অযাচক আশ্রমের অধীন অখণ্ড মণ্ডলীর সহযোগিতায় একদিন ব্যাপী বিনামূল্যে ক্যাটারেক্ট শনাক্তকরণ ও IOL সার্জারির শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে 110 জন রোগীর চক্ষু পরীক্ষা করা হলে 26 জনের ছানি শনাক্ত হয় এবং তাদের বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য শিলচর লায়ন্স আই হসপিটালে পাঠানো হয়। এছাড়া 61 জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। লায়ন্স ক্লাবের PRO সমীন্দ্র পাল জানান, চলতি লায়নেস্টিক বর্ষে এটি ক্লাবের 7ম স্বাস্থ্য শিবির এবং ইতিমধ্যেই হাজারেরও বেশি মানুষ উপকৃত হয়েছেন। এদিনের শিবির পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের বর্ষিয়ান কর্মকর্তা প্রদীপ্ত কুমার দে, সুজিত কর, এনামুদ্দিন, গুরুনন্দন ঘোষ, সমরজিৎ চক্রবর্তী। স্বেচ্ছাসেবী হিসেবে সক্রিয় সহযোগিতা করেন অনুরাধা বোস ও আইনজীবী লক্ষ্মী দত্তগুপ্ত। শিলচর লায়ন্স আই হসপিটালের পক্ষ থেকে অপটোমেট্রিক্স মণিদীপ চক্রবর্তী ও রুহুল আমিন বরভুইয়া এবং স্টাফ নার্স মিতালি দে রোগীদের চোখের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করেন। শিবিরের অযাচক আশ্রমের অধীন অখণ্ড মণ্ডলীর পক্ষে অঞ্জু পুরকাস্ত, জ্যোতিপ্রকাশ পুরকাস্ত, জয়দেব দত্ত, বিধান মালাকার, টিঙ্কু দে, সজল ধর, মানস মহন্ত, দীপক চন্দ, মণি দে প্রমুখ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মানবিক এই উদ্যোগকে এলাকার সর্বস্তরের মানুষ লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের ভূয়সী প্রশংসা করেছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। নমস্কার, আমি লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের PRO সমীন্দ্র পাল। আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন সহসভাপতি এনামুদ্দিন মহাশয়। আজ আমরা লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটার এবং লায়ন্স আই হসপিটালের উদ্যোগে সঙ্গে ভ্যালি স্ট্রং সিমেন্ট ও অখণ্ড মণ্ডলের সহযোগিতায় টেনিস গ্রাউন্ড ময়দান সংলগ্ন অখণ্ড মণ্ডলীর অযাচক আশ্রমে আজ একটা চক্ষু পরীক্ষা শিবির, ক্যাটারেক্ট শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিত রয়েছেন বরিষ্ঠ প্রদীপ্ত কুমার দে মহাশয়, সুজিত কর মহাশয়, গুরুনন্দন ঘোষ মহাশয়, সমরজিৎ চক্রবর্তী মহাশয় সহ আরো অন্যান্যরা। অযাচক আশ্রমের নেতৃবর্গ কর্মকর্তারা আমাদের সহযোগিতা করছেন, ভ্যালি স্ট্রং এর কর্মকর্তারা আমাদেরকে সহযোগিতা করছেন। আজকের এই শিবিরে শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত 20 জনের অধিক ক্যাটারেক্ট শনাক্ত হয়েছে। আমরা লায়ন্স চক্ষু হাসপাতালে পাঠাবো, তাদেরকে বিনামূল্যে ছানির অপারেশন করা হবে। তাছাড়া বেশ কিছু রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে। আমরা অযাচক আশ্রমের অখণ্ড মণ্ডলীর যারা আমাদেরকে এই জায়গাটা শিবির পরিচালনা করার জন্য দিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং ভ্যালি স্ট্রং সহ অন্যান্যদের যারা আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই। ক্যাম্পটা আয়োজন করেছি। এই ক্যাম্পগুলো বিশেষভাবে উদ্যোগ নেন আমাদের ক্লাবের বর্ষিয়ান কর্মকর্তা 2 জন, তাদের নাম না বললেই হয় না। তারা হলেন শ্রীযুক্ত প্রদীপ্ত কুমার দে মহাশয়, আমাদের ক্লাবের বর্ষিয়ান কর্মকর্তা। তাছাড়া আরেকজন রয়েছেন সুজিত কর মহাশয়। তাদের অক্লান্ত প্রচেষ্টায় প্রত্যেক মাসে
এই চক্ষু পরীক্ষা শিবির, ক্যাটারেক্ট শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়ে থাকে। 2025-26 লাইনস্টিক ইয়ারে আমাদের টার্গেট হলো অন্তত পক্ষে 14টি শিবির করার। বরাক উপত্যকার বিভিন্ন স্থানে আমরা এই শিবিরটা পরিচালনা করে থাকি লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের উদ্যোগে। এখন পর্যন্ত আমরা প্রায় 1000 রোগীদেরকে এই সেবা প্রদান করেছি। এটা আমাদের 7ম শিবির চলছে। আগামী মাসে যেটা শিবির হবে কাটিগড়ার মোহনপুরে প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন মহাশয়ের বাসভবনের সামনে আগামী 26 ফেব্রুয়ারি এই শিবিরটি অনুষ্ঠিত হবে। সেই শিবিরে আসবেন যারা, সেই সব রোগীদের কাছে একটা অনুরোধ, আপনারা আগেভাগে নিজেদের বিপি এবং ডায়াবেটিস, সুগার যাকে বলে, আপনারা আগে টেস্ট করে নেবেন। এটা যদি হাই লেভেল হয়ে থাকে তখন চক্ষু পরীক্ষা করা যাবে, কিন্তু যদি ধরুন ক্যাটারাক্ট ধরা পড়ে তাহলে অস্ত্রোপচার বা অপারেশন করা যাবে। তাই আপনারা আপনাদের বিপি এবং সুগারটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। তাছাড়া এই শিবিরে পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন 2জন মহিলা যারা লায়ন ক্লাবের সঙ্গে জড়িত নন, সমাজসেবী অনুরাধা বোস এবং আইনজীবী সমাজসেবী লক্ষ্মী দত্তগুপ্ত। তাদেরকে আমরা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ। অঙ্গকণ্ডী মন্ডলের প্রত্যেক সদস্য এবং সদস্য যারা আছেন ওনারা অত্যন্ত কোঅপারেটিভ, হেল্পফুল, এবং বিশেষ করে আজকে যাদের সানি ধরা পড়বে প্রত্যেকজনকে ওনাদের তরফ থেকে যে নাস্তার ব্যবস্থা ওনারা করতেছেন। আমাদের এই ক্যাম্পের মাধ্যমে যাদেরকে লায়ন্স আই হসপিটালে পাঠানো হয় ওনাদের সাথে কোনো অ্যাটেন্ডেন্টের প্রয়োজন নেই, যে খুবই ভালোভাবে সুন্দরভাবে যে হসপিটালে থাকা, খাওয়া, রাখা এবং আবার পাঠানো, সেই সুযোগ এই লায়ন্স আই হসপিটালের কর্মকর্তা যারা আছেন অত্যন্ত হেল্পফুল, কোঅপারেটিভ, যে একজন পেশেন্টের কোনো অ্যাটেন্ডেন্টেরই প্রয়োজন নাই। আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক দলের টিকিট প্রত্যাশীদের ভিড় চোখে পড়েছে উধারবন্দ বিধানসভায়। এখন পর্যন্ত প্রার্থী সংখ্যা 15। এর মধ্যে আবার বিনা যুদ্ধে নাহি দেব সুচগ্র মেদিনী। অর্থাৎ এতদিন থেকে যারা দলের সুদিনে দুর্দিনে দলের পাশে রয়েছেন তাদেরকে বঞ্চিত করে বাইরে থেকে কাউকে চাপিয়ে দিলে ফল যে হিতে বিপরীত হবে তা বলার অপেক্ষা রাখে না। উধারবন্দির প্রাক্তন বিধায়ক মিহিরকান্তি সোম বলেছেন দল তাকে আবার টিকিট দেবে। তাই উধারবন্দি বিধানসভা ভোট যুদ্ধ বেশ জমে উঠেছে। 11 জোটের দলের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে দাবি তাদের মধ্যে থেকে একজন দলীয় টিকিট দিলে তাদের কোনো আপত্তি নেই। এর মধ্যে জেলা কার্যনির্বাহক কমিটির সদস্য সুরেন্দ্র কুমার সিংহ রয়েছেন। তার বক্তব্য, দল তাকে দুবার বঞ্চিত করে বিধায়ক মিহিরকান্তি সোমকে দলীয় টিকিট দিয়েছে। তিনি দলীয় কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী সাংগঠনিক বিভিন্ন কাজকর্ম করেছেন, তাই দল তাকে এবার বঞ্চিত করবে না, এই আশায় তিনি মাঠে নেমেছেন। পুজোর আগে থেকেই তিনি জনসম্পর্ক অভিযান চালাচ্ছেন। বর্তমানে পুরো উধারবন্দ বিধানসভা জুড়ে চলছে তার জনসম্পর্ক অভিযান। বিভিন্ন এলাকায় সামাজিক কর্মকাণ্ডে তিনি অংশগ্রহণ করছেন, তাই দলীয় হাইকমান্ড তাকে টিকিট দেবেন বলে তার আশা। নর্থ ইস্ট নিউজের উধারবন্দের প্রতিনিধি নিহার কান্তি রায়ের প্রতিবেদন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।